উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেমিস্টার 3 আসছে ক্লাস 12 ফিজিক্সের। ক্লাস 12 ফিজিক্স থেকে সেরা 20টি প্রশ্ন আমি তোমাদেরকে করাচ্ছি, যেটা তড়িৎ ক্ষেত্র প্রথম চ্যাপ্টার থেকে হবে। এই ধরনের প্রশ্ন তোমরা সেমিস্টার 3 তে এক্সপেক্ট করতে চলেছো। তাই একবার দেখে নাও তোমার প্রস্তুতি কেমন আছে। যদি 20টার মধ্যে 20টাই সফলভাবে উত্তর দিতে সক্ষম হও, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমার প্রস্তুতি ঠিকঠাক। যদি না হয়, কেন হচ্ছে না, কোথায় ভুল হচ্ছে, সেগুলো সংশোধন করার সুযোগ রয়েছে। চলো শুরু করছি আজকের আমাদের প্রথম টপিক, প্রথম প্রশ্ন দিয়ে। আজকে আমরা ডিসকাস করতে চলেছি ক্লাস 12 এর ডেফিনেটলি আমরা প্রশ্ন উত্তর পর্ব তড়িৎ ক্ষেত্র থেকে। প্রথম যে প্রশ্নটা রেখেছি, তড়িৎ প্রাবল্য, যাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলা হয়, তার এসআই একক কোনটি? দেখো, এই এসআই একক জানতে গেলে তোমাকে প্রত্যেকটা অপশন ভালো করে যাচাই করতে হবে। এসআই একক কোনটি? নিউটন পার কুলম আছে, ভোল্ট পার মিটার আছে, জুল পার কুলম আছে, এবং এ বি উভয়ই আছে। তো এর মধ্যে কোনটা কি মনে হচ্ছে যেটি সঠিক উত্তর, সেটা কিন্তু তোমরা ডেফিনেটলি মনে মনে রেডি রাখো, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখানে যেগুলো করাবো সবকটাই কিন্তু বাছাই করা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ এও হবে, নিউটন পার কুলম হবে, ভোল্ট পার মিটারও হবে। দেখে নি চলো উত্তর। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে আমরা কি বুঝি? ই ইকুয়াল টু এফ বাই কিউ, ফোর্স পার ইউনিট চার্জ। তাই একে আমরা নিউটন পার কুলম লিখতে পারি, কারণ ফোর্সের ইউনিট নিউটন, চার্জের ইউনিট কুলম। আবার বিভব প্রভেদের সঙ্গে যদি সম্পর্কটা দেখি, ই ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিআর, তো সেই অনুযায়ী এককটা কি হবে? ভোল্ট পার মিটারও হবে। তাই এই প্রশ্নটা ভালো করে তোমাদেরকে বলছি, এ দুটো কিন্তু অ্যান্সার হতে পারে, তাই এ বি অপশন উভয়ই কারেক্ট। ভালো করে কিন্তু দেখে রাখবে। যদি কোথাও ডাউটস ক্লিয়ার না হয় বা কোথাও প্রশ্ন থেকে যায়, কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করো, সেই টপিকের উপর ভিডিও ডেফিনেটলি চলে আসবে। দ্বিতীয় প্রশ্ন, একটি ফাঁপা পরিবাহী গোলকের আধান নেওয়া হলে গোলকটির অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ যে প্রাবল্য তৈরি হবে, সেই তড়িৎ প্রাবল্যের মান কত হবে? অসীম, শূন্য, ধ্রুবক, নাকি গোলকের ব্যাসার্ধের উপর নির্ভরশীল? দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তর সলিউশন করার জন্য প্রত্যেকটা টপিকের উপর ভালো করে পড়ে রাখা খুবই জরুরি। শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, আমি যেগুলো করাচ্ছি সেগুলো তোমাদেরকে আগে চ্যাপ্টার কমপ্লিট করে করা উচিত, তাহলে কনসেপ্টে আসবে, এবং ফর্মুলা তো অত্যন্ত জরুরি। তো দেখো, এর সঠিক উত্তর জানতে গেলে আমরা একটু এক্সপ্লেনেশন আগে করে নেব। সেই এক্সপ্লেনেশনটা কি? আশা করি তুমি তোমার অ্যান্সারটা লক করেছো, দেখো সেটা ঠিক হয়েছে কিনা। সঠিক উত্তর দেখে নাও, শূন্য। কেন না? পরিবাহীর সমস্ত আধান তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে। মনে রাখার বিষয় যে আধানটা সবসময় বাইরের পৃষ্ঠে থাকবে। আর গাউস যে উপপাদ্য প্রয়োগ করেছিলাম আমরা, সেখানে দেখা যায় যে পরিবাহীর ভেতরে যখন কোনো চার্জ থাকে না, তাই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য কি হয়? জিরো হয়ে যায়। এই জন্য ই এখানে শূন্য। তাহলে অপশন কোনটা কারেক্ট হচ্ছে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ শূন্য। ভীষণ একটি গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল কোশ্চেন, ভালো করে ডেফিনেটলি করে দেবে। নেক্সট 3 নম্বর যে প্রশ্নটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে, যেখানে সুষম মানে সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান সমান, অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি হলে ক্রিয়াশীল টর্কের মান কত? অর্থাৎ এখানে ই, পি আর টাও, টর্ককে টাও দ্বারা ডিনোট করা হয়, এদের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। টাও ইকুয়াল টু পি ডট ই, নাকি ই ক্রস পি, নাকি পি ক্রস ই, নাকি টাও ইকুয়াল টু জিরো? তো এটা ডেফিনেটলি তড়িৎ, যে আমাদের তড়িৎ দ্বিমেরুর উপর যে ক্রিয়াশীল টর্ক, সেই রাশিমালা যদি আমরা ফর্মুলাটা জানতে পারি, তাহলে কিন্তু অবশ্যই অ্যান্সারটা হয়ে যাবে। তো সঠিক উত্তর কি? নিশ্চয়ই লক হয়েছে। অ্যান্সারটাকে দেখে নিই। দেখো, আমরা জানি টাও ইকুয়াল টু পি ক্রস ই, কারণ আমরা প্রমাণ করেছিলাম টাও যে টর্কের মানটা কি? পি ই সাইন থিটা। এবার সাইন মানেই ক্রস প্রোডাক্ট, আমরা ভেক্টর ক্লাস 11-এ শিখেছি। তাহলে ক্রস প্রোডাক্টের জন্য আমরা কি লিখতে পারি? পি ক্রস ই। কোথায় আছে অপশন? সি তে রয়েছে অপশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ডেফিনেটলি অপশন সি। চলে যাব চতুর্থ প্রশ্নের দিকে। আশা করি প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার সঙ্গে দিতে পারছো। যদি ভুল হয় সেগুলো সংশোধন করো, কেন ভুল হচ্ছে, কোথায় কনসেপ্টের প্রবলেম, ডেফিনেটলি বলবে। সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল বা নেট ফোর্স কত? ভীষণ ভালো প্রশ্ন। কিউই, টু কিউই, কিউই বাই টু, নাকি শূন্য? চারখানা অপশন, ভালো করে প্রশ্নটা পড়বে। তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল, নেট ফোর্সের কথা বলা হয়েছে। চারটে অপশন, আশা করি তোমাদের অ্যান্সার লক হয়েছে। সঠিক উত্তর কি? শূন্য। কারণ আমরা জানি একটি তড়িৎ দ্বিমেরুর উপর ধনাত্মক আধান রাখলে তার উপর যে ক্রিয়াশীল বল, সেটা কি হয়? প্লাস কিউ। আর ঋণাত্মক বল রাখলে কি হয়? মাইনাস কিউ। দুটি সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য নিট ফল সর্বদা জিরো, কারণ প্লাস কিউই আর মাইনাস কিউই একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাই কি হবে? নিট ফল, নেট ফোর্স কি হবে? জিরো হচ্ছে। নেট বলটা কি হচ্ছে? নেট ফোর্সটা জিরো হচ্ছে। তাই সঠিক উত্তর কি আছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই নয় যে প্রত্যেকটা অপশন ব্লু কালারে লেখা, ওটা ডেফিনেটলি সাদা কালার লেখা, তার জন্য নয়। এটা কিন্তু সঠিক উত্তর কিন্তু অপশন ডি।
চলে যাচ্ছি পরের প্রশ্ন দিকে। একটি ডাইমেনশন অ্যানালাইসিসের প্রশ্ন, তড়িৎ প্রাবল্য, যাকে মাত্রা নির্ণয় করতে বলছে, তড়িৎ প্রাবল্যের মাত্রা। দেখো প্রথমত বলি, ডাইমেনশন আর একক থেকে প্রশ্ন ডেফিনেটলি পড়ে, 100% পড়বে। এবং এর সঙ্গে তোমাকে নিট যেই যারা প্রিপারেশন করছে তাদেরকেও বলে রাখছি, এই ডাইমেনশন আর ইউনিট এই চ্যাপ্টার থেকে ভালো করে পড়ে যাবে। সঠিক উত্তরটা দেখে নাও, কোনটা তোমাদের মনে হচ্ছে সঠিক উত্তর সেটা লক করতে বলছি। এবার চলো আমরা দেখে নিই তড়িৎ প্রাবল্যের মাত্রা কিভাবে নির্ণয় করা হয়েছে, একবার দেখে নিই। দেখো তড়িৎ প্রাবল্যের মাত্রার যে ইউনিটটা হচ্ছে সেটা কি mlt -3 a-1। কি করে হচ্ছে না, ই মানে এফ বাই কিউ, ফোর্স বাই চার্জ। ফোর্সের ইউনিট মানে বলের মাত্রা কি mlt-2, আর আধানের মাত্রা কি এটি। তো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে কি হবে mlt-3 a-1। তো সঠিক উত্তর কোথায় আছে আমরা দেখে নেব। সঠিক উত্তর আমাদের আছে অপশন এ তে। তো এইটা হলো সঠিক উত্তর। তো ডেফিনেটলি এখান থেকে আমরা যেটা শিখলাম যে ই সমান আমরা এফ বাই কিউ, এই এফটা কি ফোর্স মানে বল, আর কিউটা কি চার্জ, এদের মাত্রা বসিয়ে দাও হয়ে যাবে। বলের মাত্রা mlt-2, কারণ বল ইকুয়াল টু কি লিখতে পারি, ভর ইন্টু ত্বরণ। আর কি চার্জ, কিউ সমান আইটি জানি, তো আয়ের মানে অ্যাম্পিয়ার, আর টি মানে টাইম, এটি বসিয়ে দাও হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, একটি বিন্দু আধান প্লাস কিউ থেকে আর দূরত্বে উৎপন্ন একটি তড়িৎ বলের ই, তড়িৎ বলটা কি ই, আর কিউ আধান আর দূরত্বে স্থাপন করা হয়েছে। এই ই আর আর এর মধ্যে সম্পর্ক কি? এটা একটা প্রমাণ আছে তোমাদের ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টারে। সেই প্রমাণটা যদি তোমাদেরকে ভালোভাবে করা হয়ে থাকে খুব সহজে, আবার বলছি এই প্রশ্নের উপর কিন্তু গ্রাফ থেকেও প্রশ্ন আসে, গ্রাফের উপর প্রশ্ন আমরা অন্য কোনো ভিডিও দেখাবো। তাহলে এর কোনটা সঠিক উত্তর, প্রপোর্শনাল টু আর, 1/r স্কয়ার নাকি 1/r কিউ? তো দেখে নিই আগে এক্সপ্লেনেশন, তারপর ফিরে আসবো আমাদের অপশনে। সঠিক উত্তর কিন্তু ডি হবে, সরি সি হবে, কারণ 1/r স্কয়ারের সঙ্গে সমান প্রপোর্শনাল, কারণ আমরা অপশন সি তে দেখলাম 1/r স্কয়ার। দেখো এখানে আমরা যে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু আমরা কি জানি 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কয়ার। তাহলে ইর সঙ্গে আর এর সম্পর্ক কি না, প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। তাহলে এই কারণে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে না, অপশন সি, ই প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি দেয় তাহলে কিন্তু দেখবে যে এইভাবে একটা গ্রাফ তোমাদের বইয়ে দেওয়া আছে। এই গ্রাফটাও কিন্তু ভালো করে যাবে, কেন থেকে প্রশ্ন কিন্তু পড়বে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর উপর অবস্থিত কোনো বিন্দুতে অ্যাক্সিয়াল লাইন বলেছে, কিন্তু এই অ্যাক্সিয়াল লাইন আর ইকুয়েটোরিয়াল লাইন দুটোই কিন্তু প্রমাণ, ভীষণ ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো দেখে যাবে। তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্কটা ই আর আর এর মধ্যে সম্পর্ক চেয়েছে কোন ক্ষেত্রে, অ্যাক্সিয়াল লাইনের উপর, মানে দ্বিমেরুর অক্ষর উপর অবস্থিত, অক্ষস্থিত মানে অক্ষের উপর অবস্থিত। তাহলে কোনটা সঠিক উত্তর না, এইটা আমাকে ফর্মুলা জানতে হবে যে এই দ্বিমেরুর ওপর যে অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কি হয় না, তড়িৎ ক্ষেত্রের রাশিমালা হয় 2p/r কিউ, ইকুয়াল টু কে 2p/r কিউ। কে মানে কিন্তু 1/4πε0 2p/r কিউ। তাহলে এখানে এর সঙ্গে আর এর সম্পর্কটা কি না, 1/কিউ এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে আমরা কোনটা সঠিক উত্তর দেখতে পাচ্ছি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সহজেই আমরা নির্ণয় করতে পারলাম কোনটি এখান থেকে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন, সেটা কি আছে, তড়িৎ বলরেখাগুলি সম্পর্কে কোনটি সঠিক নয়। 4টে অপশন তোমাদের সামনে আছে, কোনটি সঠিক নয়। এরা ধনাত্মক আধান থেকে নির্গত হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়, দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না, এরা লুপ তৈরি করে, পরিবাহীর পৃষ্ঠে বলরেখা লম্বভাবে অবস্থান করে। নিচের কোনটি সঠিক নয় বলেছে, তার মানে 3টে অপশন তড়িৎ বলরেখার ধর্ম, একটা ধর্ম নয়, সেটা কোনটা। সঠিক উত্তর দেখে নেব আমরা। ডেফিনেটলি এরা লুপ তৈরি করে, কারণ চৌম্বক বলরেখা যেটা লুপ তৈরি করে না, চৌম্বক বলরেখার মতো স্থির তড়িৎ বলরেখা কখনো লুপ তৈরি করে না। চৌম্বক বলরেখা করতে পারে কিন্তু এটা করে না, কারণ ধনাত্মক আধানে শুরু হয়, ঋণাত্মক আধানে শেষ হয়। তাই ডেফিনেটলি এটা আমরা কি করব, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার করব, যেহেতু এটা শীত অপশনে রয়েছে। তাই ভালো করে দেখে নাও, ওই প্রশ্নগুলো কিন্তু সবকটাই সিলেক্টেড প্রশ্ন, ভালো করে দেখার জন্য তোমাদেরকে বারবার করে বলছি। চলে যাবো প্রশ্ন নম্বর 9 এর দিকে, দেখে নাও কি আছে। একটি সুষম আলফা কণা এবং একটি প্রোটনকে একই তড়িৎ ক্ষেত্রে রাখা হলো, এদের উপর ক্রিয়াশীল বল কত। আলফা এবং প্রোটনের রেশিও জানতে চাইছে, 1:1, 2:1, 4:1, 1:2। খুব সহজ প্রশ্ন। আলফা কণার ভর কত এবং তার চার্জ কত। আলফা মানে হিলিয়াম নিউক্লিয়াস, আর প্রোটনের ভর এবং চার্জ তোমাদের সবাই জানো 1 হয়ে থাকে। তাহলে আমরা এদের রেশিও বের করব। তাহলে কি করে বের করব, আশা করি তোমার এই প্রশ্নের উত্তরটা ডেফিনেটলি লক করতে পেরেছো। ডেফিনেটলি এবার আমরা কি করব, অ্যান্সার দিয়ে যাচ্ছি। দেখো কিভাবে হচ্ছে। তো আমরা জানি এফ ইকুয়াল টু কিউই, প্রোটনের আধানকে যদি ই ধরি, আলফার আধান কি, যেহেতু হিলিয়াম নিউক্লিয়াস, দেখো হিলিয়াম নিউক্লিয়াস মানে কি He2 4, তাহলে দুটি ডবল, তাই জন্য 2 ধরা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এদের যে আধানের অনুপাতটা কি হবে, 2:E, 2E, তাহলে 2:1, তাহলে এই 2:1টাই রেশিওটা হয়ে যাবে।
তাহলে সেটা কোথায় আছে আমরা দেখে নেব, সেটা আছে অপশন বি তে। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো করে দেখলাম। আবার বলছি, যেহেতু প্রোটন, প্রোটন মানে ডেফিনেটলি কি হাইড্রোজেনের আইসোটোপের মানে H11 ধরতে পারি, এইটাকে প্রোটন বলা হচ্ছে। আর হিলিয়াম নিউক্লিয়াস আলফা কোনাকে আমরা কি বলছি, হিলিয়াম। তো হিলিয়ামের ক্ষেত্রে চার্জ কত, 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 আর এখানে দেখতে পাচ্ছি 2। তার রেশিওটা কি আছে, যেহেতু আলফা কোনা ফার্স্টে আছে তাই 2:1। এটা নয় কেন না, যেহেতু আলফা ইজ টু প্রোটন চেয়েছে, যদি প্রোটন ইজ টু আলফা হতো তাহলে ডি হতো। দ্যাটস ওয়াই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 10-এর দিকে। দেখো, একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে স্থিতিশীল সাম্যাবস্থান থেকে 0 থেকে 180 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য রাশিমালা। এবার ডাব্লিউ যে কৃতকার্য, সেই রাশিমালাটা আমাকে ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলাটা কি আছে না, ডেফিনেটলি পি কস থিটা। সেই কস থিটার ভ্যালু 180 ডিগ্রি করলে কত হয়, কস 180 এর মান কত, -1। তাহলে সেভাবে আমরা ক্যালকুলেশনটা দেখে নেব। দেখো, তাহলে W ইকুয়াল টু পি কস থিটা 1 মাইনাস কস থিটা 2। থিটা 1 তো 0 ডিগ্রি বলা আছে, থিটা 2 কত 180 ডিগ্রি। তাহলে আমরা যদি করি তাহলে কি হবে না, ডেফিনেটলি পি কস থিটা 1 এর জায়গায় আমরা কি বসাবো, 0 ডিগ্রি, কস 0 মানে 1, মাইনাস যেমন ছিল থাকলো। আর কস থিটা 2 এর ভ্যালু তো -1 আসবে, কারণ কস 180 মানে -1, তাহলে মাইনাস মাসে +1 হয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর 2 পি। সঠিক উত্তর 2 পি। আমরা জানি তোমরা অনেকেই কিন্তু -2 পি করেছো, তো -পি করেছো। তো এইটা কিন্তু ভুল করা যাবে না, এটা কিন্তু কখনোই ভুল করা যাবে না, ঠিক আছে। এই যে ক্যালকুলেশনটা আমি দেখালাম, খুব সুন্দর একটা ক্যালকুলেশন, তোমরা কিন্তু এইটি কখনো ভুল করো না। তাই সঠিক উত্তর কিন্তু দেখে শুনে বিবেচনা করে করতে হবে। সঠিক উত্তর কিন্তু আছে অপশন সি। কেন, কিভাবে, সুন্দর এক্সপ্লেনেশন করেছি। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, ডেফিনেটলি এর উপর ডিটেলস ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। 11 নম্বর প্রশ্ন দেখে নাও। একটি অসীম বিস্তৃত সুষম গোলকের বা সুষম আহিত সমতল পাতের সারফেস চার্জ ডেনসিটি, যাকে বলা আছে সিগমা, নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত। দেখো, সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি মানে হচ্ছে, আমরা এই সিগমাকে কিভাবে লিখতে পারি, সিগমা সারফেস চার্জ ডেনসিটি মানে হচ্ছে টোটাল চার্জ বাই এরিয়া। তাহলে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, এটা আমরা লিখতে পারি। তো এর সাপেক্ষে আমাকে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। তো আমরা এরকম একটা প্রশ্ন পড়েছিলাম কোথায়, গাউসের উপপাদ্যের আমরা অ্যাপ্লিকেশন, সেখানে পাতের ক্ষেত্রে যে মানটা বেরিয়েছিল সেটা কত বেরিয়েছিল, সিগমা বাই 2 এপসাইলন ছিল, তাই না। আমরা গাউসের উপপাদ্যের একটা অ্যাপ্লিকেশন পড়েছিলাম আহিত পাতের জন্য, অসীম আহিত পাতের জন্য, যে ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন 0, তাই না। সেখান থেকে সরাসরি প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে, অপশন বি, সিগমা বাই 2 এপসাইলন 0। ভীষণ একদম কনসেপচুয়াল প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন, ভালো লেভেলের প্রশ্ন। তোমরা কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু আশা করি করতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। 12, ধাতব পদার্থে ডাইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত। ডাইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক ধাতব পদার্থের ক্ষেত্রে, মেটালসের ক্ষেত্রে 0, 1 গ্রেটার দেন 1 নাকি অসীম। দেখো, আমরা কি জানি যে ডাইলেকট্রিক ধ্রুবক যখন হয়, ডাইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান অসীম হবে ধাতব পদার্থের ক্ষেত্রে। কারণ ধাতুর অভ্যন্তরে যে ইলেকট্রিক ফিল্ডটা থাকে সেটা কত হয়, 0। আর আমরা একটা সমীকরণ জানি যে ই সমান E0 বাই কে। ইজি যদি শূন্য হতে গেলে কে এর মান অসীম হতে হবে। এইটাকে শূন্য করতে গেলে এটাকে কি করতে হবে, ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে তো অসীম হবে, তো ডেফিনেটলি শূন্য হবে। তো সেখানে কে এর মানকে অসীম হতে হবে। এই জন্য ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান কি হবে, ডেফিনেটলি ধাতবতার ক্ষেত্রে অসীম। ভীষণ ভালো কনসেপ্টের প্রশ্ন, ডেফিনেটলি করে যাবে। 13, একটি কিউ আধানের মানকে বা কিউ আধানকে ই তড়িৎ মানের একটি তড়িৎ ক্ষেত্রে রাখা হলো, যার ফলে ত্বরণ হয়েছে এ। আধানের ভর যদি এম হয় তাহলে তো ত্বরণ নির্ণয় করতে বলেছে অ্যাকচুয়ালি। তো আধান কিউ, ইলেকট্রিক ফিল্ড ই তে রাখা হয়েছে, ত্বরণ নির্ণয় করতে বলেছে এবং ভর দেওয়া আছে আধানের এম। কোন ফর্মুলাটা তোমার সঠিক বলে মনে হচ্ছে, চট করে তোমরা কিন্তু লক করো তোমার অ্যান্সার। আমি এবার তোমাদেরকে এক্সপ্লেনেশন করে দিচ্ছি কিভাবে। দেখো, আমরা জানি একটা ফর্মুলা, এফ সমান কিউই, ফোর্স ইকুয়াল টু কিউ ইন্টু ই। যদি এফ বাই কিউ হয় তাহলে এফ সমান কিউই। আবার নিউটনের সূত্র এফ ইকুয়াল টু এম এ, তাহলে কিউ ই সমান এম এ লিখতে পারি, কারণ দুদিকেই এফ এফ সমান হচ্ছে, দুটোই এফ এফ সমান। এখান থেকে এ সমান কি বের করতে পারি, কিউই বা এম। খুব সহজ প্রশ্ন একটি। আবার বলছি, এফ সমান কিউই জানি, আবার এফ সমান এম এ জানি, তাহলে এম এ সমান কিউই, ওখান থেকে এ সমান কিউই বাই এম। সহজ অপশন। তাহলে কিউই বাই এম কোথায় আছে, ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি অপশন এতে রয়েছে কিউই বাই এম। তো সঠিক উত্তর কিন্তু অপশন এ। চলে যাবো পরের প্রশ্নের দিকে। 14 নম্বর প্রশ্ন কি বলা আছে, দুটি সম প্রকৃতির এবং সমান মানের আধান কিউকে ডি দূরত্বে রাখা হয়েছে। দুটোর মান সমান, প্রকৃতির সমান, ডি দূরত্বে রাখা হয়েছে। এদের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, মাঝখানে ডি দূরত্বে রেখেছো, ডেফিনেটলি
এবং যখনই ডি দূরত্বে রাখছো তখন এদের মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে নির্ণয় করতে হবে। তো আমরা এই যে মধ্যবিন্দুতে রেখেছি, আমরা এই মিডল পার্টে আমরা ডি দূরত্বে দুটোকে রাখা হয়েছে, মধ্যবিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এর জন্য কি ফর্মুলা লাগাবো? তোমরা যদি অ্যান্সার লক করতে পারো ভেরি গুড, না পারলে দেখে নাও কিভাবে করতে হয়। তো আমরা জানি যে মধ্যবিন্দুতে উভয় আধানের জন্য যে উৎপন্ন প্রাবল্য বিপরীতমুখী হয়, আর ভেক্টর নিটফল ভেক্টরের যে যোগফলটা হবে কি জিরো হয়ে যাবে। তাই এটা একটা উদাসীন বিন্দু বা নাল পয়েন্ট, তাই এখানে কি হবে জিরো অ্যান্সার হবে। ভালো করে বুঝতে পারলে যে এখানে ভেক্টর অ্যাডিশন ল লাগালে আমরা কি পাবো, যে দুটো বিপরীতমুখী বলের জন্য একে অপরকে ক্যান্সেল আউট করবে, তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে জিরো হবে। ঠিক আছে, চল নেক্সট প্রশ্ন চলে আসছি। এটা ভালো প্রশ্ন। একটি মান দিয়েছে চার্জ, মানে আধানের মান দেওয়া আছে, এতে কি কোনো বস্তুতে থাকা সম্ভব? এই মানের আধান কি কোনো বস্তুতে থাকা সম্ভব? প্রশ্নটা দেখো ভালো করে। একটা আধান দিয়ে বলছে কোনো বস্তুতে কি এই আধানটা থাকতে পারে? হ্যাঁ, না, শুধুমাত্র পরিবাহের ক্ষেত্রে সম্ভব, বলা সম্ভব নয়। তো আমি কিভাবে ক্যালকুলেট করবো? দেখো, আমরা কি জানি কিউ সমান এন, এই ফর্মুলা জানি। তো এখানে ই মানে ইলেকট্রনের চার্জ, সেটা কত 1.6 × 10⁻⁹। তাহলে এন সমান কি লিখতে পারি? কিউ বাই ই। কিউ এর ভ্যালু কত দেওয়া আছে? 8 × 10⁻⁹। তাকে এটা ভাগ করে দাও, যেটা পূর্ণ সংখ্যা আছে। যদি পূর্ণ সংখ্যা হয়, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা সম্ভব, আর যদি পূর্ণ সংখ্যা না হয় হবে না। 5 এসছে বলে পসিবল, যদি এটা আসতো 5.2 তাহলে পসিবল নয়, কারণ আধান সবসময় পূর্ণ সংখ্যায় থাকে। আধান সবসময় পূর্ণ সংখ্যায় থাকে। কোয়ান্টাইজেশন অফ এনার্জি যে প্রথমে চ্যাপ্টারের প্রথমেই বলা আছে, সে কি বলেছে? আধান সবসময় পূর্ণ সংখ্যায় থাকবে। তাহলে ডেফিনেটলি পসিবল। তাহলে সঠিক উত্তর আছে হ্যাঁ। 16 নম্বর প্রশ্ন, তড়িৎ বিভব এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি? দারুণ প্রশ্ন। তো এখানে কোনটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে এবিসিডির মধ্যে? নিশ্চয়ই তোমাদের লক করা হয়েছে, আর এদের মধ্যে একটা রিলেশন ডেরিভেশন তোমাদের ডেফিনেটলি বইয়ে দেওয়া আছে, খুব ভালো করে ইম্পর্টেন্টলি পড়েছো তোমরা। দেখো, আমরা ভালো করেই জানি যে ই ইকুয়াল টু মাইনাস ডি বাই ডিআর। তো এই যে নতিমাত্রা নেগেটিভ পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের হয়ে থাকে, তো মাইনাসটা কেন আসে সেটাও তোমরা প্রমাণের সময় পড়েছো। তার সঠিক উত্তর কি হবে? অপশন বি। অপশন বি, ই ইকুয়াল টু মাইনাস ডি বাই ডিআর। ভীষণ ভীষণ ভালো প্রশ্ন, আশা করি সবাই এটা পেরেছো। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখে নাও। গাউসের উপপাদ্য অনুসারে শূন্য মাধ্যমে কোনো বদ্ধ তলের মধ্যে অতিক্রান্ত যে ফ্লাক্স, ওই তলের আবদ্ধ মোট চার্জের কত গুণ? এপসাইলন জিরো, 1/ε0, 4πε0, নাকি 1/4πε0? দেখো, এটা কার সূত্র? গাউসের উপপাদ্যের স্টেটমেন্টটাকেই তুলে ধরা হয়েছে। গাউসের উপপাদ্যের স্টেটমেন্টটাকেই তুলে ধরা হয়েছে। তো ই ডট ডিএস ইকুয়াল টু কি? Q/ε0 ছিল, তার মানে 1/ε গুণ ছিল। তাহলে 1/ε, কারণ গাউসের উপপাদ্য দেখে নাও, গাউসের উপপাদ্য কি বলেছিল? যে কিউ ইকুয়াল টু ফাই ইকুয়াল টু Q/ε0। তাহলে 1/ε0 গুণ গাউসের উপপাদ্য স্টেটমেন্ট, জাস্ট স্টেটমেন্ট, আর কিছু না। এটা সবাই আশা করি সঠিক করেছো যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এটা গাউসের উপপাদ্যের স্টেটমেন্ট থেকে পাই। তাহলে ফাই ইকুয়াল টু কি ছিল না, ফাই ইকুয়ালস টু 1/ε0 ইন্টু কিউ, টোটাল চার্জ ছিল। ঠিক আছে, Q/ε0 বলতে পারো। নেক্সট 18 নম্বর প্রশ্ন, একটি সমবিভব তল যাকে ইকুইপোটেনশিয়াল সারফেস এবং তড়িৎ বলরেখার মধ্যবর্তী কোণ কত? সমবিভব তল এবং তড়িৎ বলরেখার মধ্যবর্তী কোণ 0, 45, 90 নাকি 180? কোনটা তোমার অ্যান্সার? চটপট লক করে নাও, আমি দেখে নিই অ্যান্সার কি আছে। না, অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ তড়িৎ বলরেখা শব্দরা সমবিভব তলের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, পারপেন্ডিকুলার থাকে। তড়িৎ বলরেখা সর্বদা সমবিভব তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। কেন করে? না, ডেফিনেটলি আমরা কি জানি যে সমবিভব তল মানে কি সব জায়গায় তার বিভব সমান হবে। তাই তড়িৎ বলরেখাগুলো অতিক্রান্ত যখন হবে তখন কি হবে না, 90 ডিগ্রি এখানে অ্যাঙ্গেল তৈরি করবে। ভালো প্রশ্ন, স্টার রেটেড প্রশ্ন, ভালো ভালো ভিভিআই কোশ্চেন। চলে যাবো 19 নম্বর প্রশ্নের দিকে, কি আছে দেখে নেব। বলেছে একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত লম্ব সমদ্বিখণ্ডক, যেটা ইকুইটোরিয়াল পয়েন্ট, যাকে যে প্রমাণটা আছে, ওপর সমদূরত্বে অবস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অনুপাত কত? অ্যাক্সিয়াল পয়েন্ট এবং ইকুইটোরিয়াল পয়েন্টের যে রেশিও, অর্থাৎ দুটোর ভ্যালু যদি আমার জানা থাকে তাহলে আমি দুটোর রেশিও বা জানতে পারবো। দুটোর প্রমাণ যদি আমরা করে থাকো, দুটোর যে ফাইনাল ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেটা যদি আমার জানা থাকে, তাহলে নিশ্চয়ই পারবো। তার নিশ্চয়ই তোমাদের লক হয়ে গেছে অ্যান্সার। চলো দেখে নিই অ্যান্সারটা। দেখো, আমরা অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য এইটা জানি 2p/r3, ইকুইটোরিয়াল পয়েন্টের জন্য আছে p/r3। তাহলে সবকিছুই কেটে যাচ্ছে, আর কে কনস্ট্যান্ট তো কে 1/4π তো কেটেই যাবে, সেটা তো। তাহলে একটা 2p/r3 আসছে অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য, ইকুইটোরিয়াল পয়েন্টের জন্য p/r3। তাহলে রেশিও করলে কি আসবে? 2:1। কোথায় আছে? অপশন বি তে আছে, দেখে নাও। অপশন বি তে আমরা কি পেলাম? 2:1। আবার বলছি, অ্যাক্সিয়াল পয়েন্টের যে এর ভ্যালু, ইকুইটোরিয়াল পয়েন্টের এর ভ্যালু বসে দাও, রেশিও করো, কেটে গিয়ে 2:1, ব্যাস, আর কিছু না। সুন্দর প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, চলে যাচ্ছি 20 নম্বর প্রশ্ন, দুটি তড়িৎ বলরেখা কি একে অপরকে ছেদ করতে পারে? হ্যাঁ, সর্বদা।
হ্যাঁ শুধুমাত্র পরিবাহী পৃষ্ঠে, না কখনোই পারে না, আধানের উপর নির্ভর করে। সঠিক উত্তর না, পারে না। কেন পারে না সেটাও প্রশ্ন। দেখো একটা বলরেখা এই, একটা বলরেখা এই, তো এটা একটা আমি নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তো এ আর বির মধ্যে যেখানে ছেদ করেছে, এই ছেদ বিন্দুতে কার জন্য ভ্যালুটা নেব, এর জন্য নেব না বির জন্য নেব? এই জন্য দুটি স্পর্শক হয়ে যাচ্ছে না, তাই একই বিন্দুতে দুটি প্রাবল্যের বিভিন্ন দিক থাকা কখনোই সম্ভব নয়, এর জন্য কখনোই ছেদ করতে পারে না। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লেগেছে জানাবে। যদি ভালো লাগে ডেফিনেটলি কমেন্ট করো, আর তোমার স্কোর কিন্তু কমেন্ট করতে ভুলে যাও না। 20র মধ্যে তুমি কত স্কোর করলে ডেফিনেটলি স্কোর লিখে, ডেফিনেটলি 20র মধ্যে 20 কি 19 কি 18 যতই তুমি স্কোর করছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো আমরা ফিরে আসবো এরকমই তোমাদের সেমিস্টার 3-র জন্য সমস্ত কমপ্লিট প্রিপারেশন নিয়ে। আর ডেফিনেটলি যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে চাও, অ্যাডভান্স ফিজিক্স একাডেমি সার্চ করে জয়েন করে নাও ফ্রি পিডিএফ নোটসের জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। বাই বাই, ধন্যবাদ।